নমস্কার, ডিকোড বাংলাদেশের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ক। আপনারা জানেন ডিকোড বাংলাদেশ বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের চলমান ঘটনাবলীর একটা মূল্যাঙ্কনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি, এই পডকাস্টটি করি আমি, আমার বন্ধু সহকর্মী অর্ক ভাদুরী। আমরা এই পর্বটায় কথা বলতে চাইছি আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে, আওয়ামী লীগের সংকট নিয়ে। কেন কথা বলতে চাইছি? তার কেন্দ্রে আছে, তার চুম্বকে রয়েছে একটি সাম্প্রতিক ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী যখন আমেরিকা ভিজিট করছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পদার্পণ করছেন, তখন তাকে স্বাগত জানাচ্ছে আওয়ামী লীগ সমর্থকরা। তা ওয়েলকাম মোদি বলে তারা পোস্টার নিয়ে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে উপস্থিত হচ্ছে। এই ছবিটা আমাদের কতগুলি প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। যারা এককালে বলতো জয় বঙ্গবন্ধু, জয় শেখ মুজিব, তাকে কেন বলতে হচ্ছে জয় মোদি? বিজেপি কি তাহলে আওয়ামী লীগকে ক্যাভিয়েট করবে? তাহলে আওয়ামী লীগকে, তার ভবিষ্যৎ কি বিজেপির বি টিম হয়ে বেঁচে থাকা? শেখ হাসিনা তথা গোটা পার্টিটা আওয়ামী লীগের রক্ষাকর্তা এই মুহূর্তে কি একমাত্র মোদি? এবং এই পথে মোদির বরাবরে, মোদির স্মরণে গিয়ে রিকনসিলিয়েশন, বাংলাদেশের রাজনীতির মূল স্রোতে ফের কামব্যাক করা আওয়ামী লীগের পক্ষে কি সম্ভব হবে? এই তামাম প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই আমার সহকর্মী বন্ধু অর্ক ভাদুরীর সঙ্গে। অর্ক, স্বাগত জানাই আরও একটা এপিসোডে। তুমি বলো তো, তোমার দেওয়া ছবিটা থেকেই কিন্তু আমার নজরে বিষয়টা প্রথম আসে। তুমি ফেসবুকেও ছবিটি শেয়ার করেছিলে যে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে আবির্ভূত হয়েছে একদল আওয়ামী সমর্থক। এখন আমরা অর্ক প্রথমে প্রশ্নের শুরুতে বলে রাখি, এই আওয়ামী সমর্থকরা কারা? যারা দীর্ঘদিন বিদেশে আছেন একটা হতে পারে, অথবা তারা দেশের এই টালমাটাল সময় বাংলাদেশের দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন, শেল্টার নেওয়ার একটা প্রিভিলেজ তাদের রয়েছে। তুমি বলো এই অবস্থানটাকে, এই যে নরেন্দ্র মোদীর স্মরণে যাওয়াটাকে, এই বিষয়টাকে তুমি কি করে মূল্যাঙ্কন করছো? এই রাজনৈতিক বিশ্লেষণটা তোমার কি? অর্ক, প্রথমে যেটা বলার সেটা হচ্ছে এটা একটা ভীষণ ভীষণ খারাপ ছবি, ভীষণ খারাপ ছবি। আওয়ামী লীগের একটা কিন্তু দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য রয়েছে এবং সেই আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে আওয়ামী লীগ হওয়া, তারপরে ভাষা আন্দোলন, তারপরে গোটা উত্তাল 60-এর দশক, তারপরে 69-এর অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস কিন্তু আওয়ামী লীগের রয়েছে। সেই আওয়ামী লীগ আজকে নিজেকে এই জায়গায় নিয়ে গেছে যে তাদের কর্মী সমর্থকরা, তারা আমেরিকা ওয়েলকামস নরেন্দ্র মোদি এই ব্যানার নিয়ে তারা মিছিল করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তারা মোদির নামে জয়ধ্বনি দিচ্ছেন এবং সবচাইতে যন্ত্রণার, তুমি যদি আওয়ামী ছাত্র লীগ, স্টুডেন্টস লীগ, তারা এই ভিডিওটা শেয়ার করছে, অফিসিয়ালি শেয়ার করছে। তারা বুঝতে পারছে না যে এটা আওয়ামী লীগের ক্রেডিবিলিটি কোথায় নিয়ে যাচ্ছে। সমস্যাটা আসলে অন্য জায়গায়। শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের শাসন অবসানের পর বর্তমানে যে আওয়ামী লীগ বলে যে বিষয়টা রয়েছে, যেটা বাংলাদেশেও খানিকটা আছে এবং মূলত বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেছেন, অনেক প্রবাসী বাংলাদেশির মধ্যে আওয়ামী লীগ সমর্থক রয়েছেন। আমি যে কথাটা লিখেছি, আমার পোস্টেও লিখেছি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগ এবং বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগ যা, বিজেপিও তাই। আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় জনতা পার্টির বাংলাদেশি শাখা। যদি এইটা না হতো, তাহলে আওয়ামী লীগ কর্মীদের এইটুকু অন্তত বাস্তব জ্ঞান থাকতো যে তারা নরেন্দ্র মোদীর নামে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে জয়ধ্বনি দিতেন না। তারা একটা অন্য দেশের রাজনৈতিক দল, তারা একটা ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তারা কিন্তু জয়ধ্বনি দিতেন না। এটার মধ্যে দিয়ে প্রমাণ করে দিলেন তারা যে আওয়ামী লীগ আর বিজেপির মধ্যে এখন কার্যত কোনো ফারাক নেই, একই। কিন্তু এটাও কথা যে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার আর কি কোনো পথ অবশিষ্ট রয়েছে? তুমি জানো অর্ক, তোমার সাথে আমার বহুবার কথা হয়েছে, বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ রিকনসিলিয়েশনের ক্ষেত্রে যে প্রধান প্রশ্নটা, যে প্রধান অন্তরায়টা, সেটা হচ্ছে আওয়ামী লীগের অ্যাটিটিউড টুয়ার্ডস মুভমেন্ট। যে গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে তার বৈধতা আওয়ামী লীগ স্বীকার করেনি। আওয়ামী লীগ, আমরা এখনও নানা রকম জুলাই আর্কাইভ বলো বা জুলাই নিয়ে যেসব ফেসবুক পেজগুলো রয়েছে, বা যারা সিরিয়াসলি এটা নিয়েই কাজ করছে আর্কাইভিংয়ের, তাদের ছবিতে দেখতে পাই আওয়ামী লীগের নেতাকর্মীরা
কিভাবে অস্ত্র হাতে দিনের আলোয় মানুষকে ছাত্র মানে মজলুম জনতা বলবে, নিপীড়িত ছাত্র জনতা বলবে, যাই বলো, তাদেরকে কিভাবে আক্রমণ করেছে। তোমার মনে থাকবে যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, তিনি একটা সময় আবু সাঈদের মৃত্যুর পর তিনি একটা সময় মেট্রো ভাঙচুর নিয়ে কান্নাকাটি করছিলেন। তিনি দুঃখে ভেঙে পড়ছিলেন যে এই মেট্রো তৈরি করেছি, ততদিনে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই কান্নাটার মধ্যে, এটা একটা রূপক, এই কান্নাটার মধ্যে লুকিয়েছিল যে বিরোধীর মৃত্যুতে তার কিছু এসে যায় না, অনেক বেশি এসে যায় উন্নয়নের মডেলটা তিনি যে তুলে ধরেছেন ঋণের টাকায়, সেটা ক্ষতিগ্রস্ত হলে। এই আওয়ামী লীগকে কি বাংলাদেশের জনতা বৈধতা দেবে? আওয়ামী লীগ কি কখনো এটা বলবে যে আমরা শেখ হাসিনা ছাড়া রাজনীতি করতে চাই, আমাদেরকে পুনর্বাসন দাও? এবং ধরো আমি এই ঘটনার প্রেক্ষিতেই বলবো যে আওয়ামী লীগের কফিনে সম্ভবত খুব গুরুত্বপূর্ণ দুটো পেরেক একদম শেষে যে দুটো পোঁতা হলো, তার একটা আওয়ামী লীগের কর্মীরা নিজেরাই পুঁতলেন, যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাংলাদেশের অধিকাংশ মানুষ রয়েছেন যারা মনে করেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির জন্য নরেন্দ্র মোদীর সরকার অনেকটাই দায়ী, যারা মনে করেন যে আওয়ামী লীগ কার্যত নরেন্দ্র মোদীর পুতুল সরকার চালাতো বাংলাদেশে, সেই নরেন্দ্র মোদীর ছবি নিয়ে তাকে ওয়েলকাম করে ব্যানার নিয়ে আওয়ামী লীগ যখন মিছিল করে, তাহলে আসলে অভিযোগগুলোকেই বৈধতা দিয়ে দেওয়া সে তো হয় বটেই, এবং যেটা হয় যে আওয়ামী লীগের কামব্যাকের রাস্তাটা আসলে একদম বন্ধ করে দেওয়া হয়। এটা হচ্ছে একটা। আরও একটা বিষয় নিয়ে যেটা আমরা জানি যে ইউনাইটেড নেশনস তারা জুলাই আগস্টের যে সহিংসতা নিয়ে যে রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্টে তারা কিন্তু একদম সরাসরিভাবে দায়ী করেছে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে তারা একদম সরাসরিভাবে দায়ী করেছে। এবং তারা বলেছে ওই রিপোর্টে, আমরা সেই রিপোর্ট নিয়ে পরে আরও বিস্তারিত আলোচনায় নিশ্চয়ই কখনো আসবো, যে সেই রিপোর্টে তারা সরাসরি বলেছে যে প্রতিবাদী নারীদের ওপরে যৌন নির্যাতনের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার। তারা সরাসরি বলেছে যে এই অভ্যুত্থানে নাবালক নাবালিকাদেরকে হত্যা করা হয়েছে এবং এই সব কিছুর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে 2 জুলাই এবং আগস্টের শুরুতে। এবং যদিও এটাও আমাদের মনে রাখতে হবে, সেই সঙ্গে তারা এটাও বলেছে সরকার পরিবর্তনের পরেও অন্তর্বর্তী সরকারের আমলেও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এবং এটাও আমি বলবো অর্ক, যে ব্যাপারটা এইরকম নয় যে বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে খুব খুশি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নৈরাজ্য চলছে, মাজার ভাঙা হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, ভ্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে, মপতন্ত্র কায়েম করা হয়েছে। আমরা আগের এপিসোডেও আমরা এই নিয়ে আলোচনা করেছি। কিন্তু এই যে ইউনূস সরকারের প্রতি মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভের যে ফসল, সেটা আওয়ামী লীগের পক্ষে তোলা আর সম্ভব নয়। এই ক্ষোভের ফসল অন্য কোনো রাজনৈতিক দল তুলবে, সেই ক্ষোভের ফসল বিএনপি তুলতে পারে, সেই ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করছেন, আমি জানি না এই একটা দল হবে না একাধিক দল, তারা সেই ক্ষোভের ফসল তুলতে পারেন। কিন্তু আওয়ামী লীগের যে চ্যাপ্টার বাংলাদেশের রাজনীতিতে ক্লোজড। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো ইউএনের যে রিপোর্ট, তারা তুমি যেমন বলছো, তারা আওয়ামী লীগের গণ অভ্যুত্থান বিরোধী কার্যকলাপের সরাসরি তুলে ধরেছে, তারা কিভাবে গুম খুন সমস্ত কিছুকে বৈধতা দিয়েছে। একই সঙ্গে তারা বলেছে যে এখনো যে মানবাধিকার খুব রক্ষিত হচ্ছে এমন নয়, এখনো বারবার লঙ্ঘিত হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। এবং আমি যে প্রশ্নটায় আসতে চেয়েছি, তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেনি, নিষিদ্ধ করার রেকমেন্ডেশন দেয়নি। আমি জানি না অর্ক তোমার কি উত্তর হবে। সেটা হচ্ছে একটা আমাদের ভারতবর্ষে আমরা যে ধরনের সাংবাদিকতা করি বা আমরা যে ধরনের আদর্শের দিকে তাকিয়ে সাংবাদিকতা করি, সেটা তো আরএসএস কে বারবার প্রশ্ন করে। কিন্তু আমরা কি নিষিদ্ধকরণের পক্ষে, নাকি না আমরা গণতান্ত্রিক একটা পরিকাঠামো পরিসর তৈরি করার পক্ষে যেখানে সব বিরুদ্ধ মত থাকবে? আমি জুলাই অভ্যুত্থানকে মাথায় রেখে, আওয়ামী লীগের যাবতীয় কার্যকলাপকে মাথায় রেখে তোমাকে প্রশ্ন করতে চাইছি যে তোমার কি মনে হয়, মানে ভবিষ্যতে কি আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব বাংলাদেশের রাজনীতিতে, বা এটা কি স্টেক হোল্ডারদের মানে বিবেচনায় আসবে? তোমার কি মনে হয়? যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে নিঃসন্দেহে সেটা আওয়ামী লীগের পুনর্বাসনের পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়, যদি আওয়ামী লীগের যাবতীয় আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথাই প্রকার, হ্যাঁ, হাসনাত, সারসিজ এরা এবং ছাত্রদের মধ্যে অনেকেই দাবি তুলছেন, কিন্তু যদি নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে,
তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। তুমি বলতে চাইছো অপ্রাসঙ্গিক করে দেওয়ার কথা? আমি যেটা বলতে চাইছি যে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধে সেখানে জামাতে ইসলামীর যা ভূমিকা ছিল, সেই ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক ভূমিকা, এবং তারপরেও কিন্তু জামাতে ইসলামীকে মুছে ফেলা সম্ভব হয়নি, নির্মূল করা সম্ভব হয়নি। এবং জামাতে ইসলামীর ওপরে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে এই আওয়ামী লীগ সরকার তারা প্রবল নিপীড়ন চালিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু জামাতে ইসলামী রয়ে গেছে, তাকে মুছে ফেলা যায়নি। এই একই রকমভাবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগের ওপর নিপীড়নমূলক কার্যকলাপ অন্তর্বর্তীকালীন সরকার যদি করতে থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগ থেকে যাবে, আওয়ামী লীগ ফিরে আসবে। তুমি নিষিদ্ধ করার মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে তুমি মুছে ফেলতে পারো না। আমি শ্রীলঙ্কার উদাহরণ দেবো শ্রীলঙ্কার উদাহরণ দেবো। শ্রীলঙ্কার যে কমিউনিস্টদের দল জেভিপি, তারা দুবার বড় অভ্যুত্থান করেছিল, একবার 7-এর দশকের শুরুতে, একবার 8-এর দশকের শেষে। এই দুটো অভ্যুত্থানই ব্যাপক নির্যাতনের মাধ্যমে দমন করেছিল শ্রীলঙ্কান রাষ্ট্র, কিন্তু জেভিপি মুছে যায়নি। জেভিপির ব্যাপক শক্তিক্ষয় হয়েছিল, এবং আজকের বাস্তবতা হচ্ছে জেভিপি শ্রীলঙ্কা চালাচ্ছে, শ্রীলঙ্কার সরকার চালাচ্ছে জেভিপি। কাজেই যদি তুমি নির্মূল করতে চাও আওয়ামী লীগকে, আইনিভাবে মুছে ফেলতে চাও, তাহলে আওয়ামী লীগ রয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ বর্তমানে একটা আত্মধ্বংসী রাজনীতির মধ্যে রয়েছে, এবং আমার মনে হয় এই রাজনীতি যদি আওয়ামী লীগ কন্টিনিউ করে, অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি আওয়ামী লীগ চলতে থাকে, আওয়ামী লীগ যদি বিজেপির বি টিম হিসেবে, বিজেপির বাংলাদেশি শাখা হিসেবে রয়ে যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না। এবং দেখো, আমি শেষ করে নিই একটা জায়গায়। অগস্টে অভ্যুত্থান সফল হওয়ার কিছুদিন বাদে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, তিনি জুলাই গণপরিসরে একটা খুব ইন্টারেস্টিং বক্তৃতা করেছিলেন, সম্ভবত 17 বা 19 অগস্ট। মাহফুজ সেখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে আওয়ামী লীগের যারা সমর্থক এই দেশে এখনো রয়ে গেছেন, তারপরে উনি শব্দটা ব্যবহার করেছিলেন আওয়ামী লীগে যাদের ঈমান আছে তাদেরকে নিয়ে আমরা কি করব। এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বাংলাদেশের জন্য ভালো, এবং যারা সত্যি আওয়ামী লীগকে পলিটিক্যালি মুছে ফেলতে চান তার জন্য যেটা খুব ভালো, সেটা হবে আওয়ামী লীগকে আত্মস্থ করে নেওয়া। অলরেডি সেই প্রসেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ইনক্লুশন। হ্যাঁ, বিএনপি যেটা করছে, বিএনপি যতবার করে মুক্তিযুদ্ধের কথা বলছে, যতবার করে 71-এর কথা বলছে, তত আমরা দেখছি যে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু বিএনপি নিজের শরীরে ধারণ করে নিচ্ছে পুরোপুরি। এটা মনে রাখতে হবে, আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের দল হয়, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। এটা জিয়াউর রহমানের দল, যিনি স্বাধীনতার ঘোষক। বিএনপির প্রথম যিনি মহাসচিব ছিলেন, তিনি হচ্ছেন ওই মান্নান ভূঁইয়া, যিনি চীনপন্থী কমিউনিস্ট মুক্তিযোদ্ধা ছিলেন। এবং আমরা জানি যে বিএনপি সাদেক হোসেন খোকার দল, বিএনপি আসলে মুক্তিযোদ্ধাদের দল। কাজেই বিএনপির পক্ষে সম্ভব আওয়ামী লীগের অনেকখানি নিজের মধ্যে নিয়ে নেওয়া, এবং যে যদি ছাত্রদের নতুন রাজনৈতিক দল তারাও 71-কে আফোল্ড করে, তাহলে আওয়ামী লীগের যে অবশিষ্টাংশ রয়েছে, আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের সেকুলার, প্রগতিশীল এবং মাইনরিটিদের, হিন্দুদের, বৌদ্ধদের একাংশের যে একটা ভরসা রয়েছে, সেই ভরসাটার মর্যাদা যদি নতুন রাজনৈতিক দল যারা আসবে তারা দিতে পারে, বা বিএনপি দিতে পারে, তবেই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়া যাবে। কিন্তু আমার যেটা সবচেয়ে কষ্ট হচ্ছে, সবচেয়ে যন্ত্রণা হচ্ছে অর্ক, এটা দেখে, যে আওয়ামী লীগ কি একটা পলিটিক্স অফ ডিনায়াল থেকে বেরোতে পারছে না। তারা তাদের অপরাধ, তাদের কোনো অনুশোচনা নেই, তাদের কোনো যন্ত্রণা বোধ নেই, তাদের কোনো ক্ষমা প্রার্থনা নেই। তার দেশ ছেড়ে পালিয়ে গেল। কয়েক মাস আগে তারা একটা নির্বাচন করলো, সেই নির্বাচনে তারা বিপুল সমর্থন নিয়ে সব আসনে জিতে প্রায় তারা ক্ষমতায় এলো। তার কয়েক মাসের মধ্যে তাদেরকে পালিয়ে যেতে হলো। তারা বলছেন এর পেছনে মার্কিন সাম্রাজ্যবাদের চক্রান্ত রয়েছে। হতেই পারে আমেরিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করেছে, কিন্তু কয়েক মাসের মধ্যে যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ এত গলা ফাটাচ্ছিল, তারা ট্রাম্পের পক্ষে চিৎকার করছে, তারা সরাসরি নরেন্দ্র মোদীকে ওয়েলকাম করছে। আওয়ামী লীগ আসলে নিজের যে কবর সেটা নিজে খুঁড়েছে। জুলাই অগস্টের যে যা কাজ অপরাধ তারা করেছে, এখন তারা যেটা করছে, তারা নিজের কফিনে নিজেরা ঢুকে পড়ছে, এবং সেই কফিনের ডালাটা তারা নিজেরা বন্ধ করে নিজেরাই তাদের সম্পূর্ণভাবে কবরস্থ করে দেওয়ার ব্যবস্থা করছে। আওয়ামী লীগের শেষ হয়ে যাওয়া থেকে আওয়ামী লীগকে বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধকরণ। আওয়ামী লীগকে যদি শহীদ হতে দেন এই ছাত্ররা, ওই শহীদ, তাহলে আওয়ামী লীগ বেঁচে যাবে,
যেরকম ভাবে বাকশাল করবার জন্য শেখ মুজিবের কোনো বিচার হলো না, কোনো বিচার হলো না শেখ মুজিবের, রক্ষী বাহিনীর অত্যাচারের জন্য শেখ মুজিবের কোনো বিচার হলো না। 15ই আগস্ট 1975 শেখ মুজিবকে হত্যা করার মাধ্যমে শেখ মুজিবকে চিরন্তন করে দেওয়া হলো। বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিব চিরকালীন হয়ে রয়ে গেলেন ওই নির্মম নৃশংস সপরিবারে হত্যার মাধ্যমে। সেম জিনিস হবে আওয়ামী লীগের ক্ষেত্রে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। অর্ক, নিষিদ্ধ করে কোনোদিন পৃথিবী থেকে কাউকে আটকে দেওয়া যায় না। জার্মানির কথা বলি, আমরা যখন কথা বলছি তখন জার্মানির নির্বাচন হচ্ছে, এটা আপলোড করতে করতে হয়তো জার্মানির নির্বাচনের ফল বেরিয়ে যাবে। হিটলারের জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাজিদের কোনো চিহ্ন ছিল না, মুসোলিনির ইটালিতে ফাসিস্টদের কোনো চিহ্ন ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আর আজকে এত বছর বাদে আমরা দেখছি জার্মানিতে এএফডি বিরাট শক্তি নিয়ে এসছে, তারা নয়া নাজি। আমরা দেখছি যে ইটালির ক্ষমতায় যারা রয়েছেন তারা আজকের সময়ের ফাসিস্ট, তারা ক্ষমতায় রয়েছেন। কাজেই ইতিহাস দেখিয়ে দিচ্ছে অর্ক যে কোনোভাবেই নিষিদ্ধ করে কোনো একটা রাজনীতিকে শেষ করে দেওয়া যায় না। একটা রাজনীতিকে শেষ করা যায় পলিটিক্যালি, অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ ইতিমধ্যেই রাজনৈতিকভাবে মৃত, সেই মৃতদেহে প্রাণ সঞ্চার করতে পারে একমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সিদ্ধান্ত। আমার একটা কথা মনে হয় অর্ক, সেটা হলো যে জুলাই অভ্যুত্থানে যা হয়েছে সেই ঘটনাকে আরো বেশি সংহতভাবে, অর্গানাইজডভাবে ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে, এক। দুই, ইতিহাসে আমরা 22 পরিবার তত্ত্বের কথা বারবার পড়েছি। তো ওই 22 পরিবার তত্ত্ব তো আওয়ামী লীগের ক্ষেত্রে, শেখ হাসিনার ক্ষেত্রেও সত্য। এস আলম সহ অন্যান্য গ্রুপ, আমরা জানি যে কিভাবে আমাকে শফিকুল আলম প্রেস সচিব বাংলাদেশ সরকারের, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি বলছিলেন যে কিভাবে ইসলামী ব্যাংককে দখল করা হয়েছিল। সেই ব্যাংক একটি সেনা বেষ্টিত একটি হোটেলে ইসলামী ব্যাংকের তৎকালীন কর্তাদের নিয়ে গিয়ে এস আলমের শেল কোম্পানি সেই কাগজপত্রে সই করিয়ে সেখান থেকে টাকা পাচার করেন। গার্ডিয়ানে আমরা রিপোর্ট পড়েছি যে অনেক সময় সম্পদ পাচারটা টাকায় হয়নি, ওখান থেকে টাকা নিয়ে গিয়ে রিয়েল এস্টেটে কনভার্ট করে দেওয়া হয়েছে, যেটাকে আবার মানে ফিরিয়ে আনাটা, রিয়েল এস্টেট থেকে টাকাটা ফিরিয়ে আনাটা একটু অসম্ভব। তো আমার যেটা অর্ক তত্ত্ব, আমার যেটা মনে হয় সেটা হলো ওই তুমি যেটা বলছো যে নিষিদ্ধ না করা, আমি বলছি যে আওয়ামী লীগ যা করেছে সেটাকে ডকুমেন্ট করতে যাওয়ার মধ্যে দিয়ে, আচ্ছা এই যে ইউএনের যে রিপোর্টটা সামনে এলো যেখানে আওয়ামী লীগের সহিংসতা একদম সামনে আসছে, সেটাকে মানুষের মধ্যে আরো প্রচারের মধ্যে দিয়ে যদি মানুষকে আওয়ামী লীগের কার্যকলাপ সম্পর্কে আরো বেশি অবহিত করা যায়, মানুষকে যদি জানানো যায় যে কিভাবে হাসিনা মোদি ডুয়োটা, দেখো অনেকে কেউ নিশ্চয়ই আমাদের যারা প্রতিপক্ষ বলে আজকাল মনে করেন তারা নিশ্চয়ই বলবেন যে ভারত বিরোধিতা করা, কিন্তু মোদি মানে তো ভারত নয়, হ্যাঁ। এবং ভারতীয় নাগরিক হিসেবে আমরা কোনো পলিসি, কোনো একটি শাসকের পলিসি বা তার আঁতাত, তার বিরোধিতা করতেই পারি। সেক্ষেত্রে মোদি সরকার যেভাবে, আমি কিছুদিন আগে বললাম, তুমিও উপস্থিত ছিলে, আদানিকে কিভাবে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মোদি সরকার পৌঁছে দিয়েছে, ঠিক সেইভাবেই মানে আমি তোমার কাছে বলতে চাইছি যে হাসিনা মোদি ডুয়োটা একটা কম্পালশনের সম্পর্ক, একে অন্যকে ছাড়া এই বাস্তুতন্ত্রটা সম্ভব নয়। তুমি যে বলছো যে এই ছবিটা খুব লজ্জা আর আওয়ামী লীগ রিকনসিলিয়েশন করলো না কেন, আমি মনে করছি অর্ক এদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে এটা বাদ দিয়ে ভাবার সাইকোলজিটাই তাদের তৈরি, কারণ তারা এই সম্পর্কটার মধ্যে দিয়ে গত 10 বছর গিয়েছে। বাংলাদেশে যত চুক্তি হয়েছে, যে চুক্তিগুলি প্রশ্নের মুখে, আমি জানি না বাংলাদেশের বর্তমান সরকার সেই চুক্তিগুলোকে ইভ্যালুয়েট করার পক্ষে তাদের সক্ষমতা আছে কিনা। সত্যি তো বাংলাদেশের বিদ্যুৎ দরকার, কিন্তু যেভাবে জনবিরোধী চুক্তি গোড্ডায় যে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে, যেভাবে গণবিরোধী চুক্তিটা হয়েছে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার, সেই আদানিকে তো বাংলাদেশে পৌঁছে দিয়েছেন হাসিনা এবং মোদি। প্রথমে তো মোদি গিয়েছিলেন বাংলাদেশে 2015 সালে, তিনি বলেছিলেন যে বিদ্যুৎ ক্ষেত্রে আমরা ইনভেস্ট করতে চাই, সেই আমরাটা আদানি এবং আম্বানি। তো এগুলিকে হাসিনা অ্যাকোমোডেট করেছেন। তো এটা একটা স্বার্থ জোট, এটা এক ধরনের ভাই বেরাদারি। ফলে আমি মনে করছি এই ভাই বেরাদারিটা এরা সহজে কালকে ছাড়তে পারবে না। এটা একে অন্যের বেঁচে থাকার জন্য দরকার। আওয়ামী লীগ মনে করে
আওয়ামী লীগ মনে করে যে ভারতীয় যে আধিপত্যবাদী সংস্কৃতিটা, সেই সংস্কৃতির চাপটা বাংলাদেশকে, এই নতুন বাংলাদেশ কল্পনাটাকে গিলে ফেলবে, এই হেজিমনিটা থাকবে এবং সেই হেজিমনিটায় ভর করে তারা আবার ক্ষমতা দখল করবে। এই কারণেই তো তারা একদম, এবং এই কারণেই আমি বলছি বাংলাদেশে আওয়ামী লীগের গেম ওভার। এই এই রাজনীতিতে গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের খেলা শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগ পলিটিক্যালি মৃত। হ্যাঁ, কিন্তু একটা কিন্তু আছে, কিন্তু আওয়ামী লীগ মৃত, মৃতের আত্মা বা মৃতের শরীর বহন করাটাও খুব একটা ভালো কাজ নয়। আমার এই কথাটার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এটাও মনে হয় আলোচনায় আনতে হবে যে শেখ হাসিনা বিবৃতি দিচ্ছেন আর আমরা গোটা দেশ জুড়ে তোলপাড় করছি, এটা কিন্তু কোনো আগের এপিসোডে ম্যাচুরিটির পরিচয় নয়। বাংলাদেশকে এটা মানে বাংলাদেশের কোট আনকোট তৌহিদি জনতা বলো বা রাজনীতির স্টেক হোল্ডাররা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিতে হবে, মানে তারা যদি চান এইটা বোধহয়। আমি এটাই বলতে চাইছি যে আওয়ামী লীগের গেম ওভার হয়ে গেছে, আওয়ামী লীগ পলিটিক্যালি মৃত। এই পলিটিক্যালি মৃত আওয়ামী লীগে প্রাণ সঞ্চার করতে পারে একমাত্র বাংলাদেশের তৌহিদি জনতা। তারা যদি এই ধানমন্ডি 32 ভাঙার মতো কার্যকলাপ করতে থাকে, তাহলে আওয়ামী লীগ, তারা যদি শেখ মুজিবের সমাধির ওপর কোনো ভাঙচুর করেন, তাহলে আওয়ামী লীগ বেঁচে থাকবে। বরং যদি সরকার বলো বা যারা নতুন বাংলাদেশের পক্ষে, যাদের সদিচ্ছা রয়েছে, যারা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনের পক্ষে, তারা জাতিসংঘের রিপোর্টটা সামনে আনুক, তারা আদানির অবৈধ চুক্তিগুলো সামনে আনুক, তারা হাসিনার কার্যকলাপকে সামনে আনুক। 1952 সালের পরে যেরকম ভাবে একদা দোর্দণ্ড প্রতাপ মুসলিম লীগ তারা কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছিল ধীরে ধীরে, এবং গোটা লেট 50s এবং 60s তারা কার্যত পলিটিক্যালি কোনো জায়গায় ছিল না। আওয়ামী লীগের সেই পরিণতি হবে, এবং সেটা আরো বেশি হবে কারণ তারা বিজেপির বাংলাদেশি শাখা হিসেবে অপারেট করছে বলে। এটা একটা মারাত্মক জিনিস। আমি তোমাকে দক্ষিণ আফ্রিকার উদাহরণ দেব। দক্ষিণ আফ্রিকায় যে শ্বেতাঙ্গদের, এখন যাদের ডিএ যার নামে যারা পরিচিত, ডেমোক্রেটিক অ্যালায়েন্স, খুব যদি আমি না ভুল করি, তারা যেরকম ভাবে দক্ষিণ আফ্রিকা যখন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে একটা নতুন দক্ষিণ আফ্রিকা গঠন করলো, তারপরে যেরকম এই ধরনের রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ ছিল না, কিন্তু ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নানা রকম দুর্নীতি, অপশাসন, গণতন্ত্র হরণ ইত্যাদির কারণে ডিএ আবার একটা বড় শক্তি হিসেবে দাঁড়িয়েছে। একই ঘটনা কিন্তু ঘটতে পারে বাংলাদেশে। কিন্তু যদি তা না হয়, তুমি যেটা বলছিলে আওয়ামী লীগের যে অপশাসন, তার হিংসাত্মক পলিটিক্স, এগুলোর ডকুমেন্টেশন হয়, এবং একসঙ্গে ভীষণভাবে যে কথাটা আমি বলবো যে আওয়ামী লীগের যে রাজনীতিটার আওয়ামী লীগের আইডেন্টিটি অ্যাকচুয়ালি সেটা কি? সেটা মুক্তিযুদ্ধ, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, খুব জরুরি কথা, সেটা হচ্ছে বাংলাদেশ হয়ে ওঠা। এই যে আওয়ামী লীগের যেগুলো ইউএসপি, এই ইউএসপি গুলোর আত্মীকরণ যদি নতুন রাজনৈতিক দল ঘটাতে পারে, নতুন রাজনৈতিক দল বা বিএনপি বা বর্তমানে বা বামপন্থীরা, তারা যদি বাংলাদেশের সংখ্যালঘু মানুষের যে আশা ভরসার জায়গা হয়ে উঠতে পারে। আওয়ামী লীগের আমলে আমরা জানি হিন্দুদের সবচাইতে বেশি জমি লুট হয়েছে, 3,500 হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে হিন্দু বৌদ্ধদের উপর আওয়ামী লীগের আমলে। নাসিরনগরে দাঙ্গা হয়েছে, রামুর দাঙ্গা হয়েছে, আমরা আগের অনেক এপিসোডেই আমরা এই নিয়ে কথা বলেছি। তারপরেও সংখ্যালঘুরা কেন আওয়ামী লীগকে সমর্থন করেন? তার কারণ তারা আওয়ামী লীগকে যে ন্যূনতম ভরসাটুকু করতে পারতেন, সেটা অন্য রাজনৈতিক দলগুলোকে করতে পারতেন না। এই 2006 এর সময়টাকে ধরে আমরা কথা বলেছিলাম, বিএনপিতে গয়েশ্বর রায়ের মতো নেতা রয়েছেন, এই জাতীয় নাগরিক কমিটি থেকে যদি নতুন রাজনৈতিক দল তৈরি হয় সেখানেও কিন্তু মাইনরিটিরা রয়েছেন। জুলাই অভ্যুত্থানে সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল। কাজেই সংখ্যালঘুদের আশা ভরসার জায়গা, সংখ্যালঘুদের আতঙ্ক প্রশমনের জন্য যদি বিএনপি বা নতুন রাজনৈতিক দল বা বামপন্থীরা পর্যাপ্ত ভূমিকা পালন করতে পারেন, অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে যে শব্দগুলো জুড়ে রয়েছে, ধর্মনিরপেক্ষতা থেকে শুরু করে, সেগুলিকে যদি আত্মীকরণ করা সম্ভব হয় একমাত্র, তাহলে কিন্তু আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে। আমরা একটু র্যাপ আপ করি অর্ক। হ্যাঁ, তুমি বলতে চাইলে যে আওয়ামী লীগ যে কাজটা করছে সে কাজটা আসলে বিজেপির বি টিম হিসেবে কাজ করা, বিজেপির বাংলাদেশি শাখা হিসেবে কাজ করা।
আমি তার উত্তরে মানে তার কাউন্টারে আমি তোমাকে বললাম যে এটা আওয়ামী লীগের কম্পালশন। Right. তারা 10 বছর যে রাজনীতি করেছে, যে রাজনীতিকে সামনে এনেছে, যে আতাতের মধ্যে দিয়ে তারা রাষ্ট্র চালনা করেছে, তাদের পক্ষে নরেন্দ্র মোদীকে অন্তত অস্বীকার করা সম্ভব নয়। এবং আমরা আস্তে আস্তে আলোচনায় গেলাম যে আওয়ামী লীগের কি পুনর্বাসন সম্ভব। তুমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলে সেখানে, যে আওয়ামী লীগের পুনর্বাসন একমাত্র সম্ভব যদি তার স্মৃতিকে বারবার ফিরিয়ে আনা হয়, তাকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে নির্মূল যাওয়া করা হয়, দমন পীড়নের মধ্যে দিয়ে যাওয়া হয়, বারবার আওয়ামী লীগের নামে, শেখ মুজিবের নামে, শেখ হাসিনার নামে ভাঙচুর চালানো যায়, অর্থাৎ তাকে প্রাসঙ্গিক করে দেয় যদি বিরোধীরাই, কিন্তু তাকে অপ্রাসঙ্গিক করে রাখাটা একটা মানে বাংলাদেশের যারা নতুন বাংলাদেশের কথা বলছে তারা এই সম্ভাবনাটার কথা চাইলে ভেবে দেখতে পারে। এর সঙ্গে আমরা এই আলোচনা প্রসঙ্গে আমরা এইটাও বললাম যে আওয়ামী লীগ বিরোধিতার পথ কখনোই আজ মূর্তি ভাঙা কাল কবর ভাঙা, এটা কবরে হামলা চালানো, এটা তো হতেই পারে না। এগুলো আওয়ামী লীগকে মানে প্রাসঙ্গিক করে দেওয়া হয়। বরং আওয়ামী লীগের বিরোধিতা যদি করতে হয়, প্রকৃতার্থে নতুন বাংলাদেশ করতে হয়, যদি আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করতে হয়, তাহলে জুলাই গণহত্যার কথা সংহতভাবে ডকুমেন্ট করতে হবে, শহীদদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। জুলাই গণহত্যা যাতে একটি শিশুও তার সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। আওয়ামী লীগের কর্মকাণ্ড ইউএন যেভাবে তুলে ধরেছে, ইউএন একটা ইংরেজিতে রিপোর্ট দিয়েছে 127 পাতার, 127 পাতার সেই ইংরেজি পিডিএফ সাধারণ মানুষের পক্ষে পড়া সম্ভব নয়, কিন্তু সাধারণ মানুষের কাছে যদি ইউএন এর রিপোর্টটা তুলে ধরা যায়, আমরা আশা করছি ইউএন রিপোর্ট নিয়ে একটা এপিসোড করতে পারি যদি সহজ ভাষায় মানুষের সামনে ব্যাপারটা খোলসা করা যায়। সেখানে আওয়ামী লীগ কি মানে তার অপ্রাসঙ্গিকতা, তার হাতে যে রক্তের দাগ রয়েছে, গণহত্যায় যে সে একদম সক্রিয় ভূমিকা নিয়েছে, সেগুলি যদি মানুষের সামনে তুলে ধরা যায়, তাহলে আওয়ামী লীগ নিজেই নিজেকে অপ্রাসঙ্গিক করে ফেলবে। তার পুনর্বাসনের, তার বাংলাদেশের রাজনীতির মূল স্রোতে ফেরার সুযোগ কমবে। এবং তারপর তুমি একটা অত্যন্ত জরুরি কথা বললে, এটা দিয়ে মানে আমরা শেষ করতে পারি, যেটা অত্যন্ত জরুরি তুমি ডিকোড করেছো, যে আওয়ামী লীগ যে কথাগুলি বলতো, হয়তো সে মানে সেই কাজটা সক্রিয়ভাবে ভূমিকা পালন করেনি, কিন্তু সেই স্লোগানটা সে বহন করেছে, সেটা হলো মুক্তিযুদ্ধ। এটা মেনে নিতে হবে যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি, মুক্তিযুদ্ধ বাংলাদেশ। আমার সব বাক্যটাই তুমি বললে যে মুক্তিযুদ্ধের উত্তরাধিকার বহন করছে নতুন বাংলাদেশ। কোনোভাবেই মুক্তিযুদ্ধহীন, মুক্তিযুদ্ধকে অবৈধ প্রমাণ করে বাংলাদেশ এগোতে পারবে না। মুক্তিযুদ্ধের আওয়ামীকরণ প্রকল্প, সেখান থেকে যদি বাংলাদেশ নিজেকে মুক্ত করতে পারে, তাহলে আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশের ঐতিহ্য, উত্তরাধিকার মুক্তিযুদ্ধ, ভিত্তি মুক্তিযুদ্ধ, এবং সেই মুক্তিযুদ্ধকে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল বা সাবেক রাজনৈতিক দল তারা ধারণ করছে, তাহলে আওয়ামী লীগকে প্রয়োজন হবে না বা বাংলাদেশের মানুষের। এবং তুমি যে এটা আমরা লম্বা এপিসোড করেছি যে সংখ্যালঘু কেমন আছে, সংখ্যালঘুকে কিভাবে একটা ক্যাথারসিসের টোপ দিয়েছিল আওয়ামী লীগ। আমি বলছি টোপ দেওয়া নয়, একদম সরাসরি সংখ্যালঘু বন্ধু একটা মানে একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে, যেখানে সংখ্যালঘু নির্ভয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশে বাঁচবে। এবং এই জায়গাগুলো যদি সুনিশ্চিত করা যায়, যে সংখ্যালঘুর প্রতি সহমর্মিতা, বাংলাদেশে আওয়ামী লীগ যে যে টোকেনগুলো নিয়ে এতকাল নিজেদেরকে প্রাসঙ্গিক করে রেখেছে। আমি শেষে একটা কথা শুধু অ্যাড করতে চাইবো তোমার এই কথাগুলির সঙ্গে, সেটা যেটা আমরা আগের এপিসোডেও হয়তো বলেছি, সাধারণ মানুষের নিরাপত্তা এবং অর্থনীতি, এই সমস্ত কিছু আর্থিকভাবে মানুষ যদি খারাপ থাকে, তাহলেও কিন্তু আওয়ামী লীগ এই নতুন ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করার একটা সুযোগ পাবে বলে আমার মনে হয়। হ্যাঁ, এবং সেটা দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্র প্রকাশই একমাত্র পথ নয়। আমি কিন্তু বলছি, মানুষ সংস্কার কমিশনের রিপোর্ট পড়ে না, মানুষ সংস্কার দেখতে চায়। মানুষ আজকে বাংলাদেশকে তো আওয়ামী লীগ তথা শেখ হাসিনা ঋণের তলায় ডুবিয়ে দিয়ে চলে গেছে। সর্বোপরি অর্ক, যে টাকা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পাচার করেছে, আমি বলছি সে টাকার একটা আংশিক, এটা তো সারা পৃথিবীতে হচ্ছে, অ্যাঙ্গোলায় হয়েছে। শফিকুল আলমী আমাকে চমকপ্রদ সব উদাহরণ তুলে দিচ্ছিলেন যে এটা যে সম্ভব, সেটা যদি ফিরিয়ে ওনাদেরকে করতে হবে। হ্যাঁ, আমরা বলবো বাইরে হয়তো, তারা যদি এটা ফিরিয়ে আনতে পারে, তাহলে কিন্তু মানুষের আর আওয়ামী লীগকে লাগবে না বলে আমার মনে হয়। একদম এই মর্মে আমরা শেষ করতে পারি যে, আমি শুধু একটা কথা যোগ করি, ৭১ নিয়ে বাংলাদেশের আবেগ কতটা, সেটা আমরা একটা ছোট্ট ঘটনায় বুঝতে পারি। এই যে অভ্যুত্থানের পরে জামাতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির,
তারা তাদের মুখপত্রে একটা লেখা তারা প্রকাশ করেছিল, সেখানে তারা এরকম লিখেছিল যে 71-এর মুক্তিযুদ্ধে বেশ কিছু মুসলিম তারা ভুল বুঝে অংশ নিয়েছিলেন, এবং সেই লেখাটা বা মানে যখন প্রচারের আলোয় এলো, সবাই জানতে পারলেন, এমন প্রবল প্রতিক্রিয়া হলো, এমন তীব্র বিরোধিতা হলো, 1.5 দিনের মাথায় ওই ছাত্র শিবিরের মুখপত্র তারা লিখিত বিবৃতি দিয়ে তারা দুঃখ প্রকাশ করে সমস্ত সেই পত্রিকার যে ছাপা সংস্করণ সেগুলো তারা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিল। অর্ক 71 অস্বীকার করে জামাত বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এইটা আমার তারা তারা অস্থিরতা তৈরি করতে তারা একটা তারা যারা জামাত বলে নয়, যারাই এবং যারাই 71 অস্বীকার করবে তারা বাংলাদেশের রাজনীতিতে চিরকাল 3, 4, 5, 6% দল হিসেবে এবং থাকবে। তারা কোথাও গিয়ে আবার আওয়ামী লীগকেই আসলে সুবিধে করে দেবে যত, হ্যাঁ একেবারেই তাই, 71 বিরোধিতার ন্যারেটিভ যত শক্তিশালী হবে তত আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা থাকবে। আমি যেটা বললাম, আওয়ামী লীগ যে শব্দগুলোর জন্য বেঁচেছিল, সেই শব্দগুলোকে মুক্তিযুদ্ধ, অর্থে আত্মীকরণ, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক অধিকার, যদিও আওয়ামী লীগের সাথে গণতান্ত্রিক অধিকার কথাটা যায় না বাকশালের সময় থেকেই, সংখ্যালঘুর অধিকার, এই রাজনৈতিক শব্দগুলোর যদি আত্মীকরণ ঘটাতে পারে নতুন রাজনৈতিক দল বা বিএনপির মতো দল, তাহলে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা থাকবে না। একটা কথা অর্ক, আমরা এটা নিয়ে পরের এপিসোডেই হয়তো আলোচনা করব যে আগামী 6 মাস, শুধু এখানে শেষ করছি একটা কথা বলে, আওয়ামী লীগ কিন্তু প্রেসের দখলদার হয়ে উঠেছিল, বাংলাদেশের মিডিয়ার দখলদার ছিল আওয়ামী লীগ। তারা ঠিক করে দিত কি খবর হবে, কি ন্যারেটিভ হবে। সালাম বাংলাদেশ থেকে টাকা পাচার করছে বিদেশে, সেটাও বাংলাদেশের মিডিয়ার একাংশ গর্ব করে প্রচার করছে, এমন আমরা জিনিস এমন আমরা দেখেছি। খবর কি হবে না হবে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো আওয়ামী লীগ। আমি বলছি আওয়ামী জুতোয় পা ঢুকিয়ে আওয়ামীকে কিন্তু অপ্রাসঙ্গিক করা যাবে না। এই কথাটা কেন বলছি অর্ক, বাংলাদেশে আমি নামার পর থেকে বহু মানুষের কাছে অভিযোগ শুনেছি যে নতুন করে একটা মিডিয়া সেন্সরশিপের চেষ্টা চলছে। আমি বলছি সুমনের গান বিরোধীদের বলতে দাও, বলতে দিতে হবে। আমার বিরুদ্ধে যে মত প্রকাশ করছে তাকে আমার খারাপ লাগলেও তাকে বলতে দিতে হবে, সেটাই গণতন্ত্র প্র্যাকটিস। সেটা না করলে কিন্তু মানে, এবং আমরা আমি নিজে চেক করিনি, কিন্তু প্রথম আলোর অথেন্টিসিটি যারা মানুষ রেগুলার পড়ে তারা জানেন, প্রথম আলো 3টি আমরা পরের আলোচনা এটা বিস্তারিত বলবো, 3টি প্রতিবেদনে প্রথম আলো দেখিয়েছে যে বাংলাদেশের কত সাংবাদিক প্রেস অ্যাক্রিডিটেশন খুইয়েছে এই আমলে। তুমি তো শফিকুলকে প্রশ্ন করেছো। আমি প্রশ্ন করেছি, তিনি বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে গিয়েছেন, আমরা বলেছি এটা নিয়ে আমরা ভবিষ্যতে আরো খোঁজ নেব। কিন্তু 3টি প্রতিবেদনে আমি দেখেছি যে বহু সাংবাদিক প্রেস অ্যাক্রিডিটেশন হারিয়েছে। আমি বলছি এটা কিন্তু আওয়ামীকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার পথ হতে পারে না, বরং প্রাসঙ্গিক করে দেওয়াই হয়ে ওঠে। আওয়ামী লীগের পথে হেঁটে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা যাবে না। আওয়ামী লীগ, তোমার শব্দটা দিয়েই শেষ করি, যে মানে তোমার বাক্যবন্ধটা দিয়ে, আওয়ামী লীগ যে শব্দগুলি ভেগ ভাবে উচ্চারণ করত, সেই শব্দগুলিকে মানে কার্যক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে কোনো সংস্কার, অবশ্যই সংস্কার কমিশনের দরকার আছে, কিন্তু মানুষের সঙ্গে সংস্কার কমিশনের রোজের কোনো সম্পর্ক থাকে না। সে চায় পরিকল্পনার বাস্তবায়ন, তাকে সংবিধান দিতে হবে, তাকে ক্রয়ের স্বাধীনতা দিতে হবে, তাকে চিন্তার স্বাধীনতা দিতে হবে। একজন কবি কি লিখলেন তার তাকে গ্রেফতার করা যাবে না। তার মানে নতুন বাংলাদেশের স্বাধীনতা মানে তো মানে মেয়েদেরও স্বাধীনতা, তাই না, তৃতীয় লিঙ্গেরও স্বাধীনতা, সকলের স্বাধীনতা। সেই স্বাধীনতাগুলিকে বাস্তবায়নের মাধ্যমে এবং ইনক্লুশনের মাধ্যমে, সবাইকে ইনক্লুড করার মাধ্যমে, 1971কে ধারণ করার মাধ্যমে বাংলাদেশ বোধহয় নতুনতর একটা দিকে এগিয়ে যেতে পারে। এবং ক্রমে তাই যদি হয়, এমন যদি হয়, তাহলে নিজেই নিজেকে, এবং আওয়ামী লীগ যেহেতু আমরা অঙ্কের মতো প্রমাণ করতে চাইলাম যে আওয়ামী লীগের নিজের লেজ খাওয়া ছাড়া কোনো পথ থাকছে না সাপের মতো, সে নরেন্দ্র মোদী আত্মধ্বংসী রাজনীতি, তাকে সেই রাজনীতিটা করতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের পরিস্থিতি। আরেকটা কথা অর্ক এখানে বলতে হবে, সরি, আমাদের এপিসোডটা হয়তো একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, সেটা হলো জানমালের নিরাপত্তা কিন্তু শুধু আওয়ামী বিরোধীদের নয়, আওয়ামী লীগের নিচুতলার, তুমি একটা শব্দ বললে মাহফুজ ব্যবহার করেছে, যে আওয়ামীর মধ্যে যারা ছিলেন, যাদের ইমান রয়েছে, তাদেরকে আমরা কি করব। ঠিক আমি বলছি, তুমি আগের এপিসোডে কথাটা বলেছো যে সরকার কোনো একটি পক্ষের হয় না। আমি জানি অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে, বিএনপি আসবে, কিন্তু নিচুতলার কর্মী তো আর নিউ টাউনের ফ্ল্যাটে 6 মাস থাকতে পারবে না অর্ক। এবং এটাও তো মানতে হবে যে আওয়ামী লীগ যে ক্যানোপির মধ্যে নিজেদের রাজনীতির কথা বলে,
একজন মানুষ নিচু তলার মানুষ, সে যদি সৎভাবে সেটা বিশ্বাস করে, সে যদি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, সে তো অন্যায় করছে না, সে বেশ করছে। এবং এটাও ব্যাপার, মুক্তিযুদ্ধ যেটা আমরা বারবার করে বিভিন্ন আলোচনায় বলেছি, মুক্তিযুদ্ধ আওয়ামীর দলীয় সম্পদ নয়। হ্যাঁ, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ একদমই একা নয়, করেনি, একদমই নয়, চীনপন্থী একদমই নয়। কমিউনিস্টরা করেছেন, মৌলানা ভাসানীর অনুগামীরা করেছেন। মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান, সেই আওয়ামী বয়ানের কারাগার থেকে মুক্তিযুদ্ধকে মুক্ত করতে হবে। যদি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে চায় বাংলাদেশ, এছাড়া আওয়ামী লীগ বাংলাদেশের কোনো উপায় নেই। মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে, সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে হবে, সাধারণ মানুষকে ক্রয়ের স্বাধীনতা দিতে হবে। সমস্ত আজকে আমি আর তুমি যখন এই এপিসোড করছি, তখন মাইকেল চাকমা পোস্ট করেছেন যে পাহাড়ে আবার নতুন করে অশান্তি হচ্ছে, সেটলাররা গেছে, বাড়ি পোড়ানো হচ্ছে। এই ন্যারেটিভ আমরা অনেক কম বয়স থেকে দেখে আসছি। অর্থাৎ প্রতিটি প্রান্তিককে বাঁচার স্বাধীনতা দিতে হবে, তাই না? তার মধ্যে থেকে যদি এটা হয়, বাংলাদেশ যদি আমরা যে কথাটা এই এপিসোডে বললাম সেগুলি সুনিশ্চিত করতে পারে, আওয়ামী লীগ নিজেকে অপ্রাসঙ্গিক করে তুলবে। এর মধ্যে দিয়ে এই এপিসোডটা শেষ করি। একদম। থ্যাংক ইউ।